হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা। তোমরা সকলেই জানো সামনের মাসে আমাদের সামনে আছে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা। সেই জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে আমি অভিক স্যার তোমাদের সামনে চলে এসেছি কেমিস্ট্রি সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। তাই চলো সময় নষ্ট না করে ডাইরেক্ট আমরা কোশ্চেনগুলো আলোচনা করি। তাহলে দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনটা কী এসছে, হু অ্যামং দ্য ফলোয়িং টোল্ড অ্যাবাউট দ্য ইনডিভিজিবিলিটি অফ অ্যান অ্যাটম। পরমাণু যে অবিভাজ্য এই কথাটা কোন বিজ্ঞানী সর্বপ্রথম জানিয়েছিলেন সেটাই এখানে আমাদের কোশ্চেন। তাহলে দেখো পরমাণু যে অবিভাজ্য সর্বপ্রথম এই কথাটা জানিয়েছিলেন তার নাম হচ্ছেন ডাল্টন। সেই বিজ্ঞানীর নাম হচ্ছেন জন ডাল্টন। ঠিক আছে, উনি কিভাবে জানিয়েছিলেন আমাদের? উনি তার বিখ্যাত অ্যাটমিক থিওরির মাধ্যমে আমাদের জানিয়েছিলেন যে প্রত্যেকটা ম্যাটার, এই যে পৃথিবী এত পদার্থ দিয়ে তৈরি, পদার্থ কী দিয়ে তৈরি? সেই পদার্থ তৈরি না ছোট ছোট অ্যাটম দিয়ে। ঠিক আছে, পদার্থকে ভেঙে ভেঙে আর যেখানে গিয়ে ভাঙা যায় না সেটাই হচ্ছে অ্যাটম। ঠিক আছে, আমরা এবার এই ভুল অপশানগুলো থেকে কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে একটু আলোচনা করে নেব। দেখো সেকেন্ড অপশান আছে গোল্ডস্টেইন। ঠিক আছে, গোল্ডস্টেইন কি আবিষ্কার করেছিলেন? গোল্ডস্টেইনকে রাদারফোর্ডের সাথে যুগ্মভাবে প্রোটনের আবিষ্কর্তা হিসেবে চেনা হয়। ঠিক আছে, আচ্ছা চ্যাডউইক বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন? জেনে রাখবে চ্যাডউইক বিজ্ঞানী নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, জে থমসনের কি কি অবদান আছে? জে থমসন আবিষ্কার করেছিলেন আমাদের সাধের ইলেকট্রন কণাটাকে, সাধের ইলেকট্রন কণাটাকে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনটা দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেনে আমাদের জিজ্ঞাসা করেছে ইন ড্যাশ অল সাব অ্যাটমিক পার্টিকেলস আর প্রেজেন্ট এক্সেপ্ট নিউট্রন। নিম্নলিখিত দেখো তোমাদের সামনে 4টে মৌলের নাম দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নিম্নলিখিত কোন মৌলে সমস্ত সাব অ্যাটমিক পার্টিকেল থাকে কিন্তু নিউট্রন থাকে না? কিন্তু নিউট্রন থাকে না। ঠিক আছে, তাহলে এটার উত্তর আমরা কি করব? এটার উত্তর আমরা করব হাইড্রোজেন। এটার উত্তর আমরা করব হাইড্রোজেন। হাইড্রোজেনের সমস্ত পার্টিকেল থাকে বাট নিউট্রন কণা থাকে না। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের থাকে 3খানা নিউক্লিয়াস। নেচারে হাইড্রোজেনের 3খানা নিউক্লিয়াসকে পাওয়া যায়। এদের একত্রে বলে দে আর আইসোটোপস। আইসোটোপে আমরা জানি প্রোটন সংখ্যা সবসময় কি থাকে না সমান থাকে, কিন্তু প্রথম আইসোটোপটার মধ্যে কোনো রূপ নিউট্রন থাকে না। এই আইসোটোপটাকে আরেকটু পরিষ্কার করে বলা হয় প্রোটিয়াম আইসোটোপ অফ হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত? 0, অর্থাৎ ভর সংখ্যা এখানে হয়ে গেল 1। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় আইসোটোপটাকে বলে ডয়টেরিয়াম, তার ভর সংখ্যা 2, এবং তৃতীয় আইসোটোপটাকে বলা হয় ট্রাইটিয়াম, যার ভর সংখ্যা 3। তাহলে এখানে আমরা আনসার কি নেব? এখানে আমরা আনসার নেব হাইড্রোজেন এলিমেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা নেক্সট কোশ্চেনে দেখো সেই হাইড্রোজেন চলে এসছে, খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের। দেখো কি বলা হচ্ছে, দেয়ার আর 3 আইসোটোপস অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের আমরা একটু আগে কি দেখলাম না 3খানা আইসোটোপ আছে। এখানেও সেই কোশ্চেনই বলা হয়েছে। আচ্ছা, নেমলি প্রোটন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রাইটিয়াম। ঠিক আছে, তাদের কি কি নাম বললাম? প্রোটিয়াম, ডয়টেরিয়াম অ্যান্ড ট্রাইটিয়াম। ঠিক আছে, দ্য রেসপেক্টিভ অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার অফ দ্য আইসোটোপ ট্রাইটিয়াম। এখানে কি চেয়েছে? এই ট্রাইটিয়াম আইসোটোপটার ভর সংখ্যা জানতে চেয়েছে এবং অ্যাটমিক নাম্বার জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা অ্যাটমিক নাম্বার মানে কি? অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার ইন নিউক্লিয়াস, প্রোটন নাম্বার ইন নিউক্লিয়াস। হাইড্রোজেন মাত্রই কতগুলো প্রোটন থাকবে? আমরা সবাই জানি একটি প্রোটন থাকবে। ঠিক আছে, কিন্তু
এই ট্রাইটিয়াম নিউক্লিয়াসটায় থাকে কতগুলো নিউট্রন? না, দুইটি নিউট্রন থাকলো। তাহলে সেখানে টোটাল ভর সংখ্যা কত হবে? মাস নাম্বার, প্রোটনযুক্ত নিউট্রন অর্থাৎ 1 + 2 3, মাস নাম্বারটা হয়ে যাবে দেখো 3। তাহলে রেসপেক্টিভলি আমরা কী বলবো? প্রথমে অ্যাটমিক নাম্বার দেখব, তারপর দেখব মাস নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার তাহলে দেখো 1 এবং মাস নাম্বার 3, তাহলে হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে, অ্যাকর্ডিং টু বোরস মডেল অফ অ্যাটম হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যান ইলেকট্রন অ্যাবজর্ব এনার্জি অফ ফোটন। ঠিক আছে, একটা প্রোটন যখন শক্তি গ্রহণ করে তখন তার, একটা ইলেকট্রন যখন শক্তি গ্রহণ করে তখন তার কি পরিণতি হয়। ঠিক আছে, আচ্ছা বোরের তত্ত্বটাকে বলা হয় স্টেশনারি অরবিট মডেল বা স্থাণু কক্ষপথ তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী বোর কী বলেছিলেন? বোর বলেছিলেন ইলেকট্রনরা যতক্ষণ এই নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে ততক্ষণ পর্যন্ত কোনোরূপ শক্তি বিকিরণ বা শোষণ করবে না। তাহলে শক্তি বিকিরণ বা শোষণ করলে তাহলে ইলেকট্রনটার কী হবে না, কক্ষান্তর হবে বা অন্য সেলে সেটা শিফট করবে। ঠিক আছে, দেখো ইলেকট্রনটা এখানে কি করছে? ইলেকট্রনটা এখানে এনার্জিটা দেখো অ্যাবজর্ব করছে। এনার্জি অ্যাবজর্ব করলে ইলেকট্রনের মধ্যে এনার্জি বাড়বে, অর্থাৎ সে কী করবে? আরও হায়ার লেভেলের দিকে শিফট করবে, আরও হায়ার এনার্জির কক্ষপথে সে শিফট করবে। এখানে আনসারটা আমরা ওটাই নিয়ে নেব। ঠিক আছে, প্রথম অপশানটা দেখো বলছে ইট স্টে ইন দ্য সেম অরবিট বাট অসিলেট র্যাপিডলি, একদমই ভুল। ইট এমিটস লাইট এনার্জি, এটাও বলা যায় না। থার্ডেরটা বলছে দেখো ইট মুভস টু দ্য নেক্সট আউটার অরবিট। ঠিক আছে, অর্থাৎ পরবর্তী আরেকটি কক্ষপথের দিকে সে স্থানান্তরিত হবে। তাহলে হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট। অপশান সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর অপশানটা কী বলছে? ইট গোস টু দ্য ইনার অরবিট। এটা তখনই সম্ভব হতো যখন যদি সে এনার্জিটা এমিট করত। এনার্জি যদি এমিট করতো তাহলে সেটা কি হতো দেখো, ইনার অরবিটে মুভ করতো। ওকে, দেখে নিই আমাদের 5 নম্বর কোশ্চেন। দেখো এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালোট্রপস অফ কার্বন ইজ ইউজড ইন সুগার ইন্ডাস্ট্রি। অর্থাৎ এই যে চিনি তৈরির কারখানায় কার্বনের একটা বিশেষ অ্যালোট্রপ ব্যবহার করা হয়, সেই অ্যালোট্রপটার নাম আমাদের এখানে দেখো জানতে চেয়েছে। দেখো অপশান কি কি আছে? অপশান এতে আছে চারকোল, অপশান বিতে আছে ফুলেরিন, অপশান সিতে আছে গ্রাফাইট এবং অপশান ডিতে আছে দেখো ডায়মন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সঠিক উত্তর কোনটা নেব? সঠিক উত্তর নেব আমরা অপশান এ। সঠিক উত্তর আমরা নেব দেখো অপশান এ। সঠিক উত্তর আমরা নেব অপশান এ। ঠিক আছে, দেখো চারকোল কেন ব্যবহার করা হয়? আমরা সবাই কি জানি চিনি কোথা থেকে তৈরি হয়? না, আখের রস থেকে তৈরি হয়। কিন্তু চিনির রং আর আখের রসের রং কি সেম? একদমই নয়। আখের রস থেকে, আখের রসের বিভিন্ন বর্ণ থাকে, সেই বর্ণটাকে কাটিয়ে চিনিকে সাদা করতে বা বর্ণহীন করতে, তার ইমপিউরিটিটাকে দূর করতে, শোষণ করতে ব্যবহার করা হয় দেখো চারকোল। ইমপিউরিটিটাকে শোষণ করতে ব্যবহার করা হয় দেখো চারকোল। ঠিক আছে, আচ্ছা কার্বনেরই আরও 3টে অ্যালোট্রপের নাম লেখা আছে দেখো ফুলেরিন, গ্রাফাইট অ্যান্ড ডায়মন্ড। গ্রাফাইটকে কী হিসেবে আমরা চিনি? গ্রাফাইট হচ্ছে কার্বনই একটা অ্যালোট্রপ। কার্বন যেহেতু অধাতু, সেই অর্থে গ্রাফাইটও কি? গ্রাফাইটও একটা অধাতু। অধাতু হওয়ার সত্ত্বেও এ কী পরিবহন করে? না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। গ্রাফাইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। ওকে, কেন করে? কারণ তার মধ্যে আছে দেখো মোবাইল অর লুজলি বাউন্ড ইলেকট্রনস। ওকে, আচ্ছা ডায়মন্ডের এত কেন গুরুত্ব আমাদের কাছে? দেখো ডায়মন্ড হচ্ছে ন্যাচারালি হার্ডেস্ট সাবস্টেন্স। প্রকৃতিতে যত পদার্থ পাওয়া যায় তাদের মধ্যে সবথেকে হার্ডেস্ট পদার্থ হচ্ছে দেখো ডায়মন্ড।
ঠিক আছে, ডায়মন্ডের এটা থেকেও কিন্তু কোশ্চেন বহুবার এসেছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাক। আচ্ছা দেখো বলেছে ক্যাটিনেশন প্রপার্টি ইজ শোন বাই, বলে 4টে অপশান দিয়ে দিয়েছে। ক্যাটিনেশন ধর্ম নিম্নলিখিত কোন মৌলটি প্রদর্শন করে? অপশান এতে আছে দেখো অক্সিজেন, অপশান বিতে নাইট্রোজেন, অপশান সিতে সেই কার্বন, অপশান ডিতে আছে দেখো হিলিয়াম। হ্যাঁ একদম তোমরা সঠিক ধরেছ যে ক্যাটিনেশন প্রপার্টি শো করে একমাত্র কার্বন, কার্বন এই ধর্মটা শো করে। ঠিক আছে, তো ক্যাটিনেশন ধর্ম বা শৃঙ্খল ধর্ম এটা জিনিসটা কি আমাদের একটু বুঝে নিতে হবে। ক্যাটিনেশন হচ্ছে কার্বনের সেই ধর্ম যার দরুন একটা কার্বন অপর কার্বন অ্যাটমের সাথে সিঙ্গেল বন্ড বা এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে অনেক যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, ঠিক কতগুলো যৌগ গঠন করতে পারে? দেখো এতগুলোই যৌগ গঠন করতে পারে, সেগুলোকে স্টাডি করার জন্য আমাদের কেমিস্ট্রিতে আলাদা একটা শাখাই খুলে দিতে হয়েছে, তার নাম আমরা দিয়েছি অর্গ্যানিক কেমিস্ট্রি। ওকে, তাহলে ক্যাটিনেশন প্রপার্টি বা শৃঙ্খল ধর্ম সবথেকে বেশি পরিমাণে যে দেখায় তার নাম হচ্ছে দেখো কার্বন। ঠিক আছে, আচ্ছা কার্বনের সাথে সাথে কার্বনের পাশাপাশি আরেকটি এলিমেন্টও কিন্তু ক্যাটিনেশন প্রপার্টি কিছুটা হলেও শো করে, কিছুটা হলেও শো করে, সে হচ্ছে দেখো সিলিকন। কার্বন গ্রুপের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে সিলিকন, সেও কিছুটা হলেও এই ক্যাটিনেশন প্রপার্টি কিন্তু শো করে। ঠিক আছে, আচ্ছা অক্সিজেন আমরা জানি, অক্সিজেন আমাদের স্বাদের অক্সিজেন গ্যাস, যেটা ছাড়া আমরা শ্বাস নিতে পারবো না। নাইট্রোজেনের গুরুত্বপূর্ণ ধর্মের মধ্যে বলতে হয় নাইট্রোজেন হচ্ছে দেখো বাতাসে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটা পাওয়া যায় 78%, তার নামই হচ্ছে নাইট্রোজেন। আর হিলিয়াম সম্বন্ধে আমরা কি জানি? হিলিয়াম সবথেকে হালকা ইনার্ট গ্যাস, সবথেকে হালকা যে নিষ্ক্রিয় গ্যাস তার নাম হচ্ছে দেখো হিলিয়াম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটালস টু কনভার্ট ইন্টু থিন শিটস? ঠিক আছে, আচ্ছা মেটালের কোন ধর্মের জন্য মেটালকে পিটিয়ে পিটিয়ে আমরা পাতলা পাত তৈরি করে দিতে পারি? আমরা সবাই কি দেখেছি পাতলা পাত মেটালকে পিটে পিটে কারা বানায়? দেখো পাতলা পাত পিটে পিটে বানায় হচ্ছে স্যাকরারা। তাহলে বুঝতেই পারছো সেখান থেকে আমরা যেখানে দেখো কোন ধাতুগুলোকে আমরা পিটে পিটে বানাতে পারি, সেখান থেকে বলতে পারি দেখো সিলভার অ্যান্ড গোল্ড। কিন্তু সেই ধর্মটার নাম আমাদের এখানে জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটালস টু কনভার্ট ইন্টু থিন শিটস। ওকে, ঠিক আছে, দেখো সেই ধর্মটার নাম আমরা দিয়েছি ম্যালিবিলিটি, ম্যালিয়াবিলিটি। ওকে, অর্থাৎ মেটালের এই ধর্মের জন্য মেটালকে পিটে পিটে আমরা কি করতে পারি দেখো পাতলা পাতের আকার নিতে পারি। ঠিক আছে, আচ্ছা গোল্ড অ্যান্ড সিলভার হচ্ছে মোস্ট ম্যালিয়েবল, এদের মধ্যে গোল্ড হচ্ছে দেখো মোস্ট ম্যালিয়েবল মেটাল। ঠিক আছে, এই ধর্মের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ আমরা সোনার গয়না এই ধর্মটার জন্যেই বানাতে পারি। ওকে, আচ্ছা ডাকটিলিটি মানে কি? ডাকটিলিটি মানে হচ্ছে একটা মেটালকে আমরা কতভাবে তারে কত সহজে আমরা একটা তারের রূপ দিতে পারি, একটা ডাক্ট অর্থাৎ নালি বা তারের আকার দিতে পারি, সেটা হচ্ছে ডাকটিলিটির হিসেব। ঠিক আছে, আচ্ছা সোনোরাস প্রপার্টি কাকে বলে? দেখো মেটালকে যদি আমি আঘাত করি, মেটালকে আঘাত করলে একটা বিশেষ শব্দ পাওয়া যায়, একে ধাতব শব্দ বা এটাকে এই ধর্মটাকে বলা হয় সোনোরাস। আর কন্ডাক্টিভিটি আমরা সবাই জানি পরিবাহিতা, কি পরিবাহিতা? এখানে তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতার জন্য কি হয়? কিন্তু আনসার আমরা কি নেব ফাইনালি? ম্যালিয়াবিলিটি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। What is the name of the process in which gas is directly converted into a solid? তাহলে প্রসেসটার নাম কি? সেই প্রসেসটার নাম আমাদের জিজ্ঞাসা করেছে যেখানে গ্যাস ডাইরেক্ট কিসে কনভার্ট হয়ে যায় দেখো কঠিন বা সলিডে। ঠিক আছে, দেখো আমরা এই কোশ্চেনটাকে ঠিক উল্টো দিক থেকে উত্তর করতে অভ্যস্ত, কিন্তু পরীক্ষক কী করেছে আমাদের জানা কোশ্চেনটাকে ঠিক 180 ডিগ্রি বিপরীত অর্থে আমাদের দিয়েছে। আমরা কি জানি কিছু কিছু পদার্থ আছে যাদের সলিড অবস্থায় হিট করলে তারা তরলে না প্রবেশ করে কোন দশায় প্রবেশ করে? ডাইরেক্ট গ্যাসে। এই প্রপার্টিটাকে তোমরা সবাই বলবে
সাবলিমেশন। সলিড টু ডাইরেক্ট গ্যাস সাবলিমেশন, বা বাংলায় যদি বলো, বাংলায় হবে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছি গ্যাস থেকে আবার সেই সলিডটাকে কি করে আমরা ফেরত পেতে পারি। দেখো সেটাকে বলা হয় ডিপোজিশন। সেই প্রসেসটাকে বলা হয় দেখো ডিপোজিশন, যেখানে গ্যাস থেকে আবার কি করতে পারি, দেখো আমরা সলিডটাকে ফেরত পেতে পারি। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য এখানে কারেক্ট আনসার। ধরে নাও বালি আর কর্পূর তুমি ভুলবশত মিশিয়ে ফেলেছো, তাহলে সেভাবে তুমি আলাদা করবে। খুব সহজ হিসেব, কর্পূর কি বাতাসে রাখলেই উবে যায়, কারণ সেটা কি ঊর্ধ্বপাতিত হয়, সলিড থেকে সেখানে কোথায় যায়, ডাইরেক্টলি গ্যাসে। ঠিক আছে, ওই গ্যাসটাকে বাতাসে না উড়তে দিয়ে তুমি কি করবে, একটা কাঁচ জারের মধ্যে বিক্রিয়াটাকে করবে, পদ্ধতিটাকে করবে। তাহলে কাঁচ জারের গায়ে কে গিয়ে আটকাবে, না কর্পূরটা গিয়ে আটকাবে। পরবর্তীকালে তুমি ঠান্ডা করো, কর্পূর গ্যাসটা কিসে কনভার্ট হবে, দেখো সলিড কর্পূরে কনভার্ট হবে, বালি আর কর্পূর তোমার আলাদা হয়ে যাবে। প্রসেসের নাম তুমি বলবে ডিপোজিশন, প্রসেসের নাম বলবে ডিপোজিশন। দেখো সাবলিমেশন কি আমরা আলোচনা করলাম, কনডেনসেশন কি, কনডেনসেশন হচ্ছে একটা বাষ্পকে যখন ঘনীভূত করে তরলে পরিণত করা হয়। দেখবে যখন জল আমরা ফোটাই, কোনো পাত্র যদি জল ফোটাতে গিয়ে তার উপর পাত্র চাপা দিই, তাহলে পাত্রের গায়ে ছোট ছোট বিন্দুতে তোমার বিন্দুকারে জলীয় বাষ্প জমা হয়, একেই বলা হয় দেখো কনডেনসেশন। আর এভাপোরেশন কি সবাই আমরা জানি, বাষ্পীভবন। অর্থাৎ তরলকে যদি আমি ফোটাতে শুরু করি, তরল কিসে পরিণত হয়, বাষ্পে। এই পদ্ধতিটার নাম এভাপোরেশন, পদ্ধতিটার নাম দেখো এভাপোরেশন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। In general, the oxide of non-metals are dash in nature. তাহলে সাধারণত অধাতুর অক্সাইডগুলো কীরম হয়, তারা কি নিউট্রাল হয়, প্রশম হবে, অ্যাম্ফোটেরিক উভধর্মী হবে, অ্যাসিডিক হবে, আম্লিক হবে, না বেসিক বা ক্ষারীয় প্রকৃতির দেখাবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেন, এই জাতীয় কোশ্চেন আলোচনা করতে গেলে আমাদের যে কোনো একটা নন মেটাল চুজ করে নিতে হবে। ঠিক আছে, সব থেকে কমন নন মেটালটা আমরা চুজ করি কি, কার্বন। ঠিক আছে, দেখো কার্বনের সব থেকে যে জানা পরিচিত অক্সাইড আছে সেটা আমাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, দেখো এই কার্বন ডাই অক্সাইডকে আমরা কি করব, এবার জলে গুলে ফেলবো। কার্বন ডাই অক্সাইডকে কি করলাম, আমরা জলে গুলে ফেললাম। জলে গুললে কার্বন ডাই অক্সাইড কিসে কনভার্ট হয়ে যায়, আমরা সবাই জানি এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। দেখো এখানে একটা অ্যাসিড তৈরি হচ্ছে এই অধাতুর অক্সাইডকে গুলে, এই জন্য অধাতুর অক্সাইডগুলোকে ইন জেনারেলি অ্যাসিডিক ইন নেচার বলা হয়, অ্যাসিডিক ইন নেচার বলা হয়। ঠিক আছে, তাহলে বেসিক অক্সাইড কোনগুলো হবে, বেসিক অক্সাইড হবে দেখো মেটাল অক্সাইডগুলো, মেটালের অক্সাইডগুলো কি হবে, বেসিক অক্সাইড হবে। আর নিউট্রাল অক্সাইডের কিছু উদাহরণ আমাদের জেনে রাখতে হয়, যেমন ধরো জল, যেমন ধরো কার্বন মনোক্সাইড, যেমন ধরো নাইট্রিক অক্সাইড, এরা সবই দেখো নিউট্রাল। এদের যদি তুমি ফার্দার জলে গোলো, না তো অ্যাসিড না তো বেস। ঠিক আছে, আচ্ছা অ্যাম্ফোটেরিক অক্সাইড হচ্ছে বোথ অ্যাসিড এবং বেসের সাথে একটু বিক্রিয়া করে। দেখো যেহেতু দুজনের সাথে বিক্রিয়া করছে, উভধর্ম দেখাচ্ছে, উভধর্মী অক্সাইড বা অ্যাম্ফোটেরিক অক্সাইড এদের বলা হয়। যেমন ধরো জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা হচ্ছে উভধর্মী অক্সাইডের উদাহরণ। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা আস্তে আস্তে এগোই। Which of the following is commonly used in making solar cell? ঠিক আছে, এই যে আমাদের রিনিউয়েবল এনার্জির মধ্যে একটা অন্যতম হচ্ছে দেখো সোলার এনার্জি। তো সোলার এনার্জিকে আমরা কীভাবে ট্র্যাপ করতে পারি, আমরা সোলার এনার্জিকে ট্র্যাপ করতে পারি দেখো থ্রু সোলার সেল, থ্রু সোলার সেল আমরা সেটাকে ট্র্যাপ করতে পারি। তো শুধু তো সোলার সেল লাগিয়ে দিলে হলো না, সোলার সেলের মধ্যে আমাদের কি ফিট করতে হবে না, ইলেকট্রনিক্স। সেই ইলেকট্রনিক্সে আমরা কোন এলিমেন্টটাকে এদের মধ্যে রাখবো, কি রাখবো, পোলোনিয়াম রাখবো, সিলিকন রাখবো, সেলেনিয়াম রাখবো, এক্সট্রিমলি সরি এটাকে সালফার লিখে নাও,
এটাকে করে নাও সালফার, না সালফার রাখবো। তোমরা অনেকেই ধরে ফেলেছো অপশান কি হবে, সিলিকন ইজ দ্য কারেক্ট আনসার, সিলিকন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা সিলিকনকেই কেন ব্যবহার করব? সিলিকন হচ্ছে দেখো সেমিকন্ডাক্টর, সিলিকন ইজ দ্য সেমিকন্ডাক্টর, বা বাংলায় বলি সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হওয়ার জন্য আমরা ইলেকট্রনিক্সে সিলিকনকে ব্যবহার করে থাকি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইঞ্জিন বা তোমার সার্কিটের দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পায়। তাহলে সোলার প্যানেল তৈরি করতে আমাদের কি লাগবে দেখো, সিলিকন লাগবে। কি লাগবে আমাদের? সিলিকন লাগবে। ওকে, আচ্ছা পোলোনিয়াম, আমাদের পোলোনিয়াম ধাতুটা সম্বন্ধে আমাদের একটু জেনে রাখতে হবে। দেখো পোলোনিয়াম হচ্ছে পৃথিবীতে যত রকম বিষাক্ত পদার্থ পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম। ঠিক আছে, এবং এটাও জেনে রাখবে এটা একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, এটা একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইজ দ্য মোস্ট ডাকটাইল? দেখো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম এই ডাকটাইল প্রপার্টি জিনিসটা কি। একটা মেটালকে তুমি কত সহজে তারের আকার দিতে পারবে। তাহলে নিম্নলিখিত কোন মেটালগুলোকে তুমি খুব সহজে তারের আকার দিতে পারবে? গোল্ড, অ্যালুমিনিয়াম, সোডিয়াম না জিঙ্ক? একদম ঠিক ধরেছো। আমরা কোনটাকে আনসার নেব এখানে? আমরা এখানে গোল্ডটাকে অ্যাজ এ রাইট আনসার চুজ করব। ঠিক আছে, গোল্ডের পাশাপাশি জেনে রাখবে অনেক সময় সিলভার যদি অপশানে থাকে সিলভারটাকেও আমরা অপশান হিসেবে নিই, কিন্তু গোল্ড হচ্ছে মোস্ট ম্যালিয়েবল মেটাল, মোস্ট ম্যালিয়েবল অ্যান্ড মোস্ট ডাকটাইল। মোস্ট ডাকটাইল হচ্ছে গোল্ড। তার পাশাপাশি আমরা কোন ধাতুটার কথা মনে রাখবো? সিলভারের কথাটাও মনে রাখবো। ওকে, অ্যালুমিনিয়ামের ব্যবহার আমরা জানি, সোডিয়ামও একটা ধাতু এবং জিঙ্কও হচ্ছে উল্লেখযোগ্য একটা ধাতু আমাদের। চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক। দ্য আউটার মোস্ট অরবিটালস অফ ড্যাশ ইজ ফুললি ফিল্ড। ঠিক আছে, বলে চারটে অপশান দিয়েছে, চারটে মৌলের নাম দিয়ে দিয়েছে। নিম্নলিখিত কোন মৌলটির সর্বশেষ কক্ষপথ সম্পূর্ণ ভর্তি? ঠিক আছে, কি অপশান দিয়েছে? জেনন দিয়েছে। কি অপশানে আছে? রেডিয়াম আছে। কি অপশান আছে? ফ্লোরিন আছে। অপশানে আছে দেখো সোডিয়াম। আচ্ছা সর্বশেষ কক্ষপথ কোন মৌলের ভর্তি থাকে আমরা জানি, তারা খুব নিষ্ক্রিয় প্রকৃতির হয়, এই জন্য তাদের বলা হয় দেখো ইনার্ট গ্যাস, তাদের বলা হয় দেখো ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসটা কেন নিষ্ক্রিয়? কারণ তাদের আউটার মোস্ট অরবিটাল আর আউটার মোস্ট সেল কি পুরোপুরি ভর্তি। ঠিক আছে, তাহলে আমাদের খুঁজে বার করতে হবে এই চারটের মধ্যে কোনটার আউটার মোস্ট অরবিটাল পুরোপুরি ভর্তি বা কোনটা হচ্ছে ইনার্ট গ্যাস। দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা জানি জেনন কি একটা নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ তার সর্বশেষ কক্ষের প্রত্যেক সর্বশেষ কক্ষপথে যে অরবিটালগুলো আছে সেগুলো কি দিয়ে ভর্তি না দেখো ইলেকট্রন দিয়ে ভর্তি, এবং সেখানে কতগুলি ইলেকট্রন থাকে? উত্তর নেবে 8টা। সর্বশেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। এই জন্য প্রত্যেকটা মৌল কি চায় ওই নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত হতে, তার সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখার চেষ্টা করে। ওকে, আচ্ছা দেখে নাও ভুল অপশান থেকে আছে দেখো রেডিয়াম, ফ্লোরিন অ্যান্ড সোডিয়াম। আচ্ছা রেডিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, ফ্লোরিনকে কি বলা হয়? ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এবং সোডিয়াম জানি, সোডিয়াম হচ্ছে একটা উল্লেখযোগ্য ধাতু, যার একটা উল্লেখযোগ্য কাজ আছে আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণে। The gas not found not in atmosphere। কি মজাদার কোশ্চেন দেখো, বলছে কি বলছি দেখো গ্যাস নামে আমি কি বলে দিয়েছি? গ্যাস, তো নট ফাউন্ড ইন অ্যাটমসফিয়ার।
অথচ তাকে আমরা বায়ুমণ্ডলে খুঁজে পাই না। তাহলে কোন গ্যাসটা এমন আছে যাকে নামেই তো আমি গ্যাস বলছি, বাট তাকে অ্যাটমসফিয়ারে খুঁজে পাওয়া দুষ্কর? অপশানগুলো দেখি। অপশান আছে দেখো আর্গন, অপশান আছে হাইড্রোজেন, অপশানে আছে জেনন, অপশানে আছে রেডন। ঠিক আছে, দেখো এখানে আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নেব রেডনকে, রেডন। ঠিক আছে, রেডনও কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু নিষ্ক্রিয় হওয়ার পাশাপাশি এ হচ্ছে রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ এবং এর হাফ লাইফ কি শর্ট, খুবই শর্ট, অর্থাৎ বাতাসে ভেসে বেড়ানোর পক্ষে এর এত জীবনকালই নয়। অর্থাৎ একে কোথায় পাওয়া যেতে পারে? একে দেখো কিছু কিছু ইউরেনিয়াম খনিতে পাওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা আর্গন আর জেনন, আর্গন আর জেনন হচ্ছে দুটো উল্লেখযোগ্য নিষ্ক্রিয় গ্যাস, এবং হাইড্রোজেন হচ্ছে দেখো সব থেকে হালকা গ্যাস বা মৌল, যাই খুশি বলো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের আনসার আমরা কি নিলাম দেখো রেডন। এই কোশ্চেনের আনসার আমরা নিলাম দেখো রেডন। চলে আসি পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেনে দেখো তোমাদের গল্পের আকারে একটা গল্প বলে দিয়েছি। তো গল্পটা আমরা পড়ি। A student got a stain on his shirt while doing an activity in the science laboratory. দেখো বিজ্ঞানের ল্যাবরেটরিতে কাজ করতে গেছে এবং জামায় কি করেছে, ভুলবশত একটা রাসায়নিকের দাগ লাগিয়ে ফেলেছে। পরের লাইনে কি বলছে, হুইচ কেমিক্যাল শুড বি ইউজড, হুইচ কেমিক্যাল শুড বি ইউজড টু রিমুভ দ্য স্টেন। তো এই দাগটাকে তো নিয়ে ঘুরে বেড়াবে না, দাগটাকে সে কী করবে, পরিষ্কার করবে। ঠিক আছে, পরিষ্কার করতে গেলে নিম্নলিখিত এই চারটে কেমিক্যালের মধ্যে কোনটিকে সে বেছে নেবে? প্রথম অপশান কি আছে দেখো সোডিয়াম কার্বনেট, পরেরটা দেখো সোডিয়াম ক্লোরাইড, তারপর আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আর ফোর্থে আছে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, তোমরা একদম সঠিক ভেবেছো। এখানে আমরা আনসার কি নেব, আনসার নেব অপশান এ, সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, আচ্ছা সোডিয়াম কার্বনেটেরই দেখো একটা বিশেষ যৌগ আছে। সোডিয়াম কার্বনেট যখন 10টা জলের সাথে যুক্ত হয় তখন তাকেই আমরা বলে ডাকি ওয়াশিং সোডা। ঠিক আছে, অর্থাৎ বুঝতেই পারছো এটা কী পারপাসে ইউজ হয়, না জামা কাপড় কাচাকুচির কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা সোডিয়াম কার্বনেট দিয়ে কী তুলে দিতে পারবো, না দেখো এই স্টেনটাকে তুলে দিতে পারবো। আচ্ছা বাকি তিনটে ভুল অপশানের দিকেও একটু নজর দিই। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে আমরা কী হিসেবে চিনে থাকি, আমাদের প্রত্যেকের পাতের পাশে থাকে, সেটা হচ্ছে দেখো টেবিল সল্ট। আমরা যে নুনটা খাই তার রাসায়নিক নাম হচ্ছে দেখো সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকেও দেখো আমরা বাণিজ্যিকভাবে আরেকটা নামে চিনি, তাকে আমরা বলি বেকিং সোডা, তাকে আমরা বলি বেকিং সোডা। একদম ঠিক ধরেছো বন্ধুরা, এই বেকিং সোডাই হচ্ছে আমাদের খাবার সোডা। সোডিয়াম হাইড্রক্সাইডকে আমরা নামে চিনি দেখো, সোডিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় কস্টিক সোডা, কস্টিক সোডা। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট অফ অ্যান্টাসিড। ঠিক আছে, ভালো মন্দ খাওয়া হলে আমাদের কি হয়, না একটু অম্বল বা গ্যাসের সমস্যা হয়। তো সেটা থেকে পরিত্রাণ পেতে আমরা কি ইউজ করি দেখো, আমরা তখন কি খাই, অ্যান্টাসিড খাই। তো অ্যান্টাসিডে নিম্নলিখিত কোনটাকে আমরা ব্যবহার করতে পারি? অর্ডিনারি সল্ট বা সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করব, ক্যালসিয়াম সালফেট ব্যবহার করব, না সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করব, না সোডিয়াম কার্বনেট ব্যবহার করব? দেখো এখানে সঠিক আনসার হবে অপশান সি, সঠিক অপশান হবে আনসার সি, অর্থাৎ খাবার সোডাকে আমরা ব্যবহার করব অ্যাজ অ্যান অ্যান্টাসিড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, তোমরা জেনে থাকবে বাজার চলতি একটা ওষুধ পাওয়া যায়, তার নাম হচ্ছে ইনো। এই ইনোতে মেশানো থাকে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, দেখো আমাদের কখন ইউজ করব, যখন আমাদের পাকস্থলী থেকে অত্যাধিক পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোবে, তখনই তাকে নিউট্রালাইজ করতে ইউজ করব এই অ্যান্টাসিডটা। সে কী করবে,
অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডটাকে বিনষ্ট করবে এবং ফলে কে বেরিয়ে আসবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস। ফলে বেরিয়ে আসবে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস। অর্থাৎ এইভাবে অ্যাসিডটাকে বিনষ্ট করে বলে এর নাম দেখো অ্যান্টাসিড, অর্থাৎ অ্যাসিডের বিপরীতে কাজ করে বলে এর নাম অ্যান্টাসিড। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেটকে আমরা একটু আগে কী নামে চিনলাম? ইট ইজ ওয়াশিং সোডা। ক্যালসিয়াম সালফেট হচ্ছে জিপসামের একটা রূপভেদ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আ ফুটবল প্লেয়ার গট ফ্র্যাকচার্ড হোয়াইল প্লেয়িং ফুটবল। ঠিক আছে, একজন ফুটবল খেলোয়াড় কী করেছে দেখো, চোট পেয়েছে ফুটবল খেলতে গিয়ে। ওকে, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গেল। দ্য ডক্টর টুক এক্স সাবস্টেন্স, ডাক্তার এক্স একটা সাবস্টেন্স তুললো এবং কি করলো, জলের সাথে মিশিয়ে দিল, মিক্সড ইট উইথ ওয়াটার ফর সাপোর্টিং দ্য ফ্র্যাকচার্ড বোন। তাহলে ফ্র্যাকচার্ড বোনগুলোকে রিপেয়ার করতে গেলে সাপোর্ট লাগবে, সাপোর্ট দেওয়ার জন্য ডাক্তার কী করলো দেখো, এক্স সাবস্টেন্সটাকে নিয়ে জলের সাথে মিশিয়ে দিল। এবার আমাদের এত কিছু গল্প বলে দেওয়ার পর জিজ্ঞাসা করেছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাবস্টেন্স এক্স, এই এক্স সাবস্টেন্সের নাম কি হবে? তাহলে দেখো এক্স সাবস্টেন্সটা কি জিপসাম হবে, এটা কি ক্যালসিয়াম সালফেট হবে, নাকি প্লাস্টার অফ প্যারিস হবে, না সোডিয়াম হাইড্রোক্সাইড হবে? ঠিক আছে বন্ধুরা, তোমরা অনেকেই সঠিক অনুমান করেছো, তাহলে হবে অপশান সি, হবে অপশান সি, প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে, আমাদের হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে যে প্লাস্টার করি, সে কী দিয়ে প্লাস্টার করি আমরা? প্লাস্টার অফ প্যারিস দিয়ে আমরা দেখো প্লাস্টার করে থাকি। ওকে, আচ্ছা, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে, এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হাফ H2O। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটি না দিলে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই ভুল হয়ে যাবে। আচ্ছা, একে ভাষায় কিভাবে বলবো? একে আমরা বলি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। একে আমরা বলি দেখো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল কম্পাউন্ড ইজ নোন অ্যাজ চক? দেখো ছোটোবেলায় আমরা সবাই চক বোর্ডে পড়াশোনা করেছি, শিক্ষকরা চকে লিখতেন। ঠিক আছে, এবং পড়ার আনন্দে অনেকেই দেখো চক উপহার হিসেবে পেয়েছি। তো চকের রাসায়নিক সংকেত এখানে জিজ্ঞাসা করেছে। দেখো চকের রাসায়নিক সংকেত, সেটা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা কি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, না ক্যালসিয়াম বাই কার্বনেট? ঠিক আছে, বুঝতেই পারছো ক্যালসিয়াম এখানে কমন, তাহলে আমরা আনসার এখানে কী নেব দেখো, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে দেখো চকের রাসায়নিক নাম। ঠিক আছে, আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট কিন্তু মার্বেল পাথরেরও রাসায়নিক নাম। আমরা যে বাড়িতে মার্বেল পাথর বসাই তার রাসায়নিক নামও দেখো ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, আবার ক্যালসিয়াম ফসফেট কোথায় থাকে? ক্যালসিয়ামে আর একটা যৌগ হচ্ছে উল্লেখযোগ্য যৌগ হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট কি তৈরি করে না, আমাদের হাড়গোড় তৈরি করে, আমাদের বোন ডেভেলপমেন্ট করে হচ্ছে দেখো ক্যালসিয়াম ফসফেট। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনে আমরা এসে পড়েছি। হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল কম্পাউন্ডস আর ইউজড ইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি? বলেছে চারটে মেটালের নাম দিয়ে দিয়েছে, নিম্নলিখিত চারটে মেটালের মধ্যে কোন মেটালটা যৌগ কিনা এই ফটোগ্রাফিতে ইউজ করা হয়? সেটা কি Ag অর্থাৎ সিলভার, Cu বা কপার, Au বা গোল্ড, বা Al অর অ্যালুমিনিয়াম? দেখো এখানে সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ। সঠিক উত্তর হবে অপশান এ, সিলভার। সিলভারের যৌগ ব্যবহার করা হয় দেখো ফটোগ্রাফিতে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক।
when iron is placed in moist air। ঠিক আছে, বলা হচ্ছে আর্দ্র বাতাসে কাকে রাখা হয়েছে? আয়রনকে বা লোহাকে। এ রেডিশ ব্রাউন লেয়ার অফ হাইড্রেটেড আয়রন অক্সাইড ইজ অ্যাকুমুলেটেড অন ইট সারফেস। আর্দ্র বাতাসে তুমি যদি লোহার কোনো একটা দণ্ড ধরো, যে কোনো বস্তুকে তুমি যদি ফেলে রেখে দাও, তার উপর দেখবে একটা বাদামি রঙের আস্তরণ পড়েছে, একটা বাদামি রঙের আস্তরণ পড়েছে। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে সেই আস্তরণটাকে কি বলবো? সেটাকে কি আমরা আয়রনই বলবো, নাকি সেটাকে অ্যালয় বা সংকর ধাতু বলবো, না সেটাকে রাস্ট বলবো, রাস্ট অর্থাৎ মরিচা বলবো, বা স্টিল বলবো? দেখো তোমরা একদম সঠিক উত্তরটা গেস করেছো। এটাকে আমরা দেখো রাস্ট বলবো, এটাকে আমরা বলবো অপশান সি রাস্ট, অপশান সি রাস্ট। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। Which of the following elements is a liquid at room temperature? দেখো আমাদের ছোটোবেলা থেকে পড়ে আসা জিনিস, কিন্তু এটাও দেখো রেলওয়েজের রেসপেক্টে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন ধাতুটা সবসময় তরল? ধাতু বলতে আমরা কি বুঝি? শক্তপোক্ত সলিড স্ট্রাকচার আমাদের সামনে ভেসে ওঠে, লোহা, তারপর কপার, অ্যালুমিনিয়াম, আমাদের সামনে দেখো সলিডের একটা পিকচার ভেসে ওঠে। কিন্তু আমাদের বলতে হবে কোন ধাতুটা লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। তাহলে আমরা আনসার কী নেবো এখানে? মার্কারি বা পারদ। মার্কারি বা পারদ হচ্ছে দেখো তরল ধাতু। ঠিক আছে, আচ্ছা ক্রোমিয়ামও একটা উল্লেখযোগ্য ধাতু, আর সর্ব ইম্পর্টেন্ট ধাতু হচ্ছে দেখো টাইটেনিয়াম। টাইটেনিয়াম, আমাদের টাইটেনিয়াম নিয়ে একটু কথাবার্তা জেনে রাখতে হবে। তোমরা অনেকেই শুনে থাকবে, অনেক বয়স্ক মানুষরা বলবেন দেখো হাঁটুতে প্লেট বসেছে, বা অনেকের হাত পা ভেঙে গেলেও বলা হয় হাত পায়ে প্লেট বসেছে। তো দেখো প্লেটটা কোন মেটাল দিয়ে তৈরি হবে? এখানে প্লেটটা তৈরি হয় দেখো টাইটেনিয়াম দিয়ে। তাহলে সার্জারি পিন, সার্জারি পিন তৈরি করতে দেখো এই টাইটেনিয়াম মেটালটার খুব গুরুত্ব আছে। ঠিক আছে, তাছাড়াও টাইটেনিয়াম মেটালটাকে আর কোথায় ব্যবহার করা যায় না, জাহাজ তৈরিতে টাইটেনিয়াম মেটাল ব্যবহার করা হয়। তার কারণ সমুদ্রের জলে সবথেকে কম ক্ষয় পায় এই টাইটেনিয়াম মেটালটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করেছে দ্য মেটেরিয়াল নোন অ্যাজ লুনার কস্টিক। লুনার কস্টিক হিসেবে আমরা কোন মেটেরিয়ালটাকে সাধারণত চিনে থাকি? সেটা কি সিলভার ক্লোরাইড, সেটা কি সিলভার নাইট্রেট, সেটা কি সিলভার ব্রোমাইড, বা সেটা কি সিলভার আয়োডাইড? ওকে, এই চারটের মধ্যে কোনটাকে আমরা লুনার কস্টিক হিসেবে চিনে থাকি? দেখো অপশানগুলো পড়ে আমরা কি বুঝতে পারছি, এখানে সিলভার তো থাকবেই, তার সাথে অ্যানায়ন হিসেবে কি থাকবে? দেখো সিলভার নাইট্রেটকে বলা হয় লুনার কস্টিক, সিলভার নাইট্রেটকে বলা হয় লুনার কস্টিক। ঠিক আছে, দেখো অনেক রকম কেমিক্যাল কম্পাউন্ডের ট্রেড নেম আমাদের আজকাল পরীক্ষাতে জিজ্ঞাসা করছে। একটু ওয়ার্ড লিখে এই অপশানটা চুজ করেছি আমরা। দেখো লুনার কস্টিক কাকে বলবো? সিলভার নাইট্রেটকে বলবো। সিলভার নাইট্রেট ইজ কল্ড লুনার কস্টিক। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন এসছে দ্য মেটেরিয়াল ইউজড ইন ভোটার ইঙ্ক, অর্থাৎ এই যে ভোটার ইঙ্ক তৈরিতে কোন মেটেরিয়ালটা ব্যবহার করা হয়, যেটা কিনা দেখবে চট করে কিন্তু হাত থেকে উঠতে চায় না ভোট মিটে যাওয়ার পরেও। ঠিক আছে, সেটা কি সিলভার ক্লোরাইড, সেটা কি সিলভার নাইট্রেট, সেটা কি সিলভার ব্রোমাইড, আর সেটা কি সিলভার আয়োডাইড? হ্যাঁ বন্ধুরা, এখানেও আমরা আনসার কী নেব? আমরা এখানে আনসার নেব সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের তাহলে একটা কাজও জানলাম, একটা নামও জানলাম। কাজটা কি দেখো, ভোটার্স ইঙ্কে এই সিলভার নাইট্রেটকে ব্যবহার করা হয়। সিলভার নাইট্রেটের আরেকটা নাম একটু আগে আমরা কি দেখলাম না, লুনার কস্টিক। এর নামটা দেখলাম লুনার কস্টিক। ওকে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। The metal which is kept in air for some times
ইটস কোটেড উইথ দ্য লেয়ার অফ গ্রিন বেসিক কার্বনেট। ঠিক আছে, একটা মেটালের আমরা কোনো বস্তু নিয়েছি, সেই বস্তুটাকে কী করেছি আমরা বাতাসে ফেলে রেখেছি, তার উপর আমরা কী কালারের কোটিং দেখতে পাচ্ছি না গ্রিন কালারের কিরাম কোটিং না বেসিক কোটিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্ষারীয় একটা কোটিং দেখতে পাচ্ছি। তাহলে বলতে হবে আমাদের এই চারটে অপশানের মধ্যে কোন মেটালটা হবে আনসার, কোন মেটালটা হবে আনসার। তাহলে দেখো এখানে অপশান হবে অপশান ডি, অপশান ডি হবে কপার ইজ দ্য রাইট আনসার। কপার মেটালটাকে তুমি যদি বাতাসে ফেলে রাখো তাহলে তার উপর কী রঙের আস্তরণ দেখবে, একটা সবুজ রঙের আস্তরণ দেখবে, তার উপর সবুজ রঙের আস্তরণ তুমি দেখতে পাবে। ওকে, এই আস্তরণটার একটা নাম আছে, একে বলা হয় ম্যালাকাইট। ম্যালাকাইট এটা কি, এটা বেসিক কপার কার্বনেট, বেসিক কপার কার্বনেট। ঠিক আছে, আচ্ছা সিলভারের যদি কোনো কিছুকে তুমি যদি বাতাসে খোলা বাতাসে রেখে দাও তার উপর ব্ল্যাক একটা আস্তরণ পড়ে, তার উপর ব্ল্যাক একটা আস্তরণ পড়ে, একে টার্নিশ অফ সিলভার বলা হয়। তার জন্য যে দায়ী এলিমেন্টটা হচ্ছে সালফার, তার জন্য দায়ী এলিমেন্টের নাম হচ্ছে দেখো সালফার। এই সালফার সিলভারের সাথে বিক্রিয়া করে সিলভার সালফাইড তৈরি করে, সিলভার সালফাইড তৈরি করে, যেটাকে দেখতে কিনা এই কালো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দ্য পলিমার হুইচ ইজ ইউজড ইন মেকিং অফ বুলেট প্রুফ উইন্ডোজ। দেখো আমরা দেখে দেখেছি যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে শুরু করে এই সমস্ত ভিআইপি গাড়িতে কি লাগানো থাকে না বুলেট প্রুফ কাঁচ লাগানো থাকে। তো এই বুলেট প্রুফ কাঁচ কী দিয়ে তৈরি হয়? বুলেট প্রুফ কাঁচ কিন্তু সাধারণ কাঁচ নয়, সাধারণ কাঁচের এত ইম্প্যাক্ট ক্ষমতা নেই যে সেটা বুলেটকে কিন্তু আটকে দিতে পারে, এত ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স সে কিন্তু হয় না। তাহলে সেখানে একটা বিশেষ ধরনের পলিমার ব্যবহার করি এই বুলেট প্রুফ কাঁচকে তৈরি করতে। চারটে অপশানের মধ্যে আমাদের বলে দিতে হবে অপশানটা কি, সেটা কি লেক্সান, সেটা কি PMMA, সেটা কি টেফলন, না সেটা কি প্যান। দেখো এখানে আমরা আনসার কি নেব, আমরা আনসার নেব অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। লেক্সানকে কী হিসেবে ইউজ করা যায় না, বুলেট প্রুফ উইন্ডো তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো আমরা এই বুলেট প্রুফ জ্যাকেটটাই খুব অভ্যস্ত। আমাদের দেশের বীর সেনারা যেটা পরে যুদ্ধ করে সেটা হচ্ছে দেখো বুলেট প্রুফ জ্যাকেট। সেটা কি দিয়ে তৈরি হয়? সেটাও একটা পলিমার দিয়ে তৈরি হয়। সেই পলিমারটার নাম হচ্ছে কেফলার। সেই পলিমারটার নাম হচ্ছে দেখো কেফলার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো রেলে যত না কোশ্চেনগুলো তোমার তাত্ত্বিক হিসেবে আসবে তার থেকে অনেক বেশি কোশ্চেন আসে প্র্যাকটিক্যাল লাইফকে ঘিরে। তো প্র্যাকটিক্যাল লাইফ থেকে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ভালো করে আমাদের প্রস্তুতি নিয়ে তবে যেতে হবে। নেক্সট কোশ্চেন কি অপেক্ষা করছি দেখা যাক। হোয়াট ইজ দ্য মিনিং অফ এন ইন দ্য অ্যাব্রিভিয়েশন অফ প্যান ইন পলিমার ইন্ডাস্ট্রি? পলিমারে একটা প্যান আছে, এই পলিমার ইন্ডাস্ট্রিতে প্যান বলে একটা টার্ম আছে, বুঝতেই পারছো এটা একটা অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম। জিজ্ঞাসা করেছে এই এন ফর কি, এন ফর কি নাইট্রেট, এন ফর কি নাইট্রাইল, এন ফর কি নাইট্রাইট, না এন ফর নাইট্রো। ঠিক আছে, দেখো এখন একটা খুব রিসেন্ট ট্রেন্ড উঠেছে যে অ্যাব্রিভিয়েশনে আর পুরো ফুল ফর্ম আমাদের কিন্তু কখনো পরীক্ষাতে জিজ্ঞাসা করছে না, সেখানে কি করছে মাত্র একটাই শব্দবন্ধ জিজ্ঞাসা করছে। মানে কম্পিটিশান কতটা হাই হলে দেখো এই জাতীয় কোশ্চেনের দিকে এক্সামিনার চলে আসে। তাহলে আমাদের এখানে আনসারটা কী হবে? দেখো প্যানের পলিমারের ক্ষেত্রে পুরো নাম হচ্ছে পলি অ্যাক্রাইলো নাইট্রাইল। দেখো পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, অর্থাৎ এনের কি আমরা ফুল ফর্ম নেব, এনের আনসার নেব অপশান বি, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ রেডিও আইসোটোপ ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ মেটাস্ট্যাটিক বোন ক্যান্সার? ঠিক আছে, হাড়ের ক্যান্সারে নিম্নলিখিত কোন রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটাকে আমরা ব্যবহার করি? সেটা কি কার্বন 14, সেটা কি স্ট্রনশিয়াম 89, সেটা কি আয়োডিন
131 না ফসফরাস 32? ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে যে আইসোটোপটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্ট্রনসিয়াম 89। স্ট্রনসিয়াম 89 ইজ ইউজড অ্যাজ মেটাস্ট্যাটিক বোন ক্যান্সার। ওকে, আমাদের বাকি আইসোটোপগুলোর কথাও একটুখানি জেনে রাখতে হবে। কার্বন 14 কী কাজে লাগে? না, এটা রেডিও কার্বন ডেটিং। এটার সাহায্যে কী করা যায়? কোনো ফসিলের আমরা বয়স নির্ধারণ করে ফেলতে পারি। আয়োডিন 131 কোন রোগে ব্যবহার করা হয়? না, মনে রাখবে গয়টার রোগের চিকিৎসায় আয়োডিন 131 ব্যবহার করা হয়। আমাদের গলার যে গ্রন্থি আছে সেই গ্রন্থিটার নাম হচ্ছে দেখো থাইরয়েড গ্রন্থি, ঠিক এইখানে অবস্থান করে। দেখো এই গ্রন্থিটা কোন এলিমেন্টকে অ্যাবজর্ব করে? তার নাম হচ্ছে আয়োডিন। অর্থাৎ গয়টার হলে আমাদের এই গ্রন্থিটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা জানার জন্য আমরা আয়োডিন 131 ব্যবহার করে থাকি। আর ফসফরাস 32 আমরা কোথায় ব্যবহার করে থাকি? ফসফরাস 32 মনে করে রাখবে ব্লাড ক্যান্সারে আমরা ব্যবহার করে থাকি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। Fill in the blanks with appropriate options. Dash turns blue litmus into red and dash turns dash litmus into blue. ওকে, আচ্ছা, নীল লিটমাসকে কে লাল করে? সবসময় মনে রাখবে নীল লিটমাস লাল করে, নীল লিটমাস থেকে লাল লিটমাস হয় কার দ্বারা? অ্যাসিড দ্বারা। নীল লিটমাস লাল লিটমাসে কনভার্ট হয় কখন? না, অ্যাসিড থাকলে। ওকে, আর এর উল্টোটা কখন হয়? লাল লিটমাস কখন নীল লিটমাসে কনভার্ট হয়? যদি সলিউশনটা থাকে বেস বা অ্যালকালি। সলিউশনটা বেস বা অ্যালকালি থাকলে কি হয় দেখো, নীল লিটমাস লাল লিটমাসটা তখন নীলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা অপশান পড়ি। তাহলে অ্যালকালি অ্যাসিড রেড হবে, নাকি অ্যাসিড অ্যালকালি গ্রিন হবে, নাকি অ্যালকালি অ্যাসিড পিঙ্ক হবে, না তোমার অ্যাসিড অ্যালকালি রেড হবে? দেখো এখানে অপশান আমরা কি নেব? অপশান নেব আনসার ডি। তাহলে অ্যাসিড কি করলো? ব্লু লিটমাসকে রেডে কনভার্ট করে দিল, এবং অ্যালকালি কি করলো? রেড লিটমাসকে ব্লুতে কনভার্ট করে দিল। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। হুইচ গ্যাস ইজ ইউটিলাইজড ডিউরিং দ্য প্রিপারেশন অফ ব্লিচিং পাউডার? ব্লিচিং পাউডার তৈরিতে নিম্নলিখিত কোন গ্যাসটা ব্যবহার করা হয়? দেখো ব্লিচিং পাউডার তৈরি করতে মনে রাখবে দেখো ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়, ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। এবং ব্লিচিং পাউডারের যে ব্লিচিং অ্যাকশান, সে তার যে জীবাণুনাশক ধর্ম যা বলো বা ব্লিচিং অ্যাকশান বলো, সে ধর্মগুলো দেখায় কোন গ্যাসটার জন্য? এই ক্লোরিন গ্যাসটার জন্যই দেখায়। চলো নেক্সট কোশ্চেন। Which of the following acids is used in battery industry? ব্যাটারি ইন্ডাস্ট্রিতে নিম্নলিখিত কোন অ্যাসিডটা ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, না হাইড্রোফ্লোরিক অ্যাসিড? তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে কি বেছে নেব? এখানে আমরা দেখো সঠিক উত্তর হিসেবে বেছে নেব সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড একমাত্র অ্যাসিড যেটাকে কিনা ব্যাটারি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এই জন্য সালফিউরিক অ্যাসিডের নাম বলো বা দুর্নাম বলো, সালফিউরিক অ্যাসিডকে এই নামে ডাকা হয় ব্যাটারি অ্যাসিড বলে ডাকা হয়। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ব্যাটারি অ্যাসিড। এই অ্যাসিড দেখো ব্যাটারিতে ব্যবহার করা হয়। কিরম ব্যাটারি? না, লেড স্টোরেজ ব্যাটারি, বা এটাকেই আমরা বলি কার ব্যাটারি। কার ব্যাটারি বা লেড স্টোরেজ ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করে থাকি তার নামই হচ্ছে দেখো সালফিউরিক অ্যাসিড।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের এখানে 30টা কোশ্চেনের সেট আপাতত আজকে এখানেই শেষ হলো। আশা করব তোমরা খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাবে এবং খুব ভালো করে এনটিপিসিতে উত্তীর্ণ হবে। ঠিক আছে, আবার তাহলে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, কিপ লার্নিং অ্যান্ড চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।